গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর উপর ক্লাস নিচ্ছিলাম। তো আমি তোমাদের সর্বশেষ আইপি অ্যাড্রেস, ডোমেইন, ডোমেইন টাইপ এগুলোর উপর আলোচনা করেছিলাম। তো আজকে আমি তোমাদের ওয়েবসাইটের যে কাঠামো আছে, যে গঠন আছে এবং ওয়েবসাইটের যে কিছু মৌলিক বিষয় আছে, HTML এর যে মৌলিক বিষয় আছে সেগুলোর উপর আলোচনা করব। তো আমরা প্রথমেই একটি ওয়েবসাইটের যে কাঠামো আছে সেগুলো আমরা দেখব। ওয়েবসাইটের কাঠামো, তো একটি ওয়েবসাইটের কাঠামো হচ্ছে যে ওয়েবসাইটে যে বিভিন্ন ওয়েব পেজগুলো থাকে, সেই ওয়েব পেজগুলো আসলে কিভাবে সাজাতে হবে, সেই সাজানোটাই হচ্ছে মূলত ওয়েবসাইটের কাঠামো বা তার গঠন। তো আমরা ওয়েব পেজগুলোকে বা ওয়েবসাইটগুলোকে বিভিন্নভাবে সাজাতে পারি, বিভিন্নভাবে সাজিয়ে থাকি। তো প্রথমে আমরা সাধারণত যে ওয়েব পেজগুলো, একটা ওয়েবসাইটের ওয়েব পেজগুলো সাধারণত কীভাবে সাজানো থাকে সেগুলো আমরা আগে দেখব। তো সাধারণত একটা ওয়েবসাইটের কাঠামো বা গঠনে তার তিনটি অংশ থাকে। তো প্রথমত থাকে তার হোম পেজ, দ্বিতীয়ত থাকে মেইন সেকশন, এবং তৃতীয়ত সেখানে থাকে সাব সেকশন। তো একটা ওয়েবসাইটের কাঠামো বা গঠনে এই তিনটি অংশ থাকে, অর্থাৎ প্রথমে থাকে তার হোম পেজ, তারপরে থাকে তার মেইন সেকশন এবং তারপরে থাকে তার সাব সেকশন। তো প্রথমত যে হোম পেজ আছে, আমরা যদি একটা ওয়েবসাইটে প্রবেশ করি, যে কোনো ওয়েবসাইট, সাধারণত যদি আমরা ফেসবুকেই প্রবেশ করে থাকি, তাহলে ফেসবুক এন্টার করার পরে প্রথমে আমাদের যে পেজটা আসে সেটাই হচ্ছে হোম পেজ। বা আমরা যদি কোনো নিউজ পেপার, বিভিন্ন প্রকার অনলাইন নিউজ পেপার আছে, প্রথম আলো, বিডি নিউজ 24, বাংলা নিউজ 24, এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। তো সেই ওয়েবসাইট লিখে যখন আমরা এন্টারে প্রেস করি, তাহলে প্রথমে আমাদের যে পেজটি আসবে সেটাই হচ্ছে আমাদের হোম পেজ। অর্থাৎ এই হোম পেজ থেকেই কিন্তু আমাদের বিভিন্ন লিঙ্কে প্রবেশ করতে হয়, মেইন সেকশন হোক, সাব সেকশন হোক, বিভিন্ন জায়গায় আমরা যেতে পারি। তাহলে প্রথমে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের হোম পেজ। এরপরে আছে যে মেইন সেকশন। তো মেইন সেকশন হচ্ছে যখন আমরা হোম পেজে প্রবেশ করে থাকি, তখন সেখানে বিভিন্ন মেনু বার থাকে। যেমন আমরা ফেসবুকে যখন প্রবেশ করে থাকি তখন সেখানে দেখা যায় যে হোম পেজ লেখা আছে, হোম লেখা আছে, প্রোফাইল লেখা আছে, ফাইন্ড ফ্রেন্ড লেখা আছে, এরকমের কতগুলো মেনু বার তৈরি করা হয়ে থাকে। বা অন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করলেও কিন্তু সেখানে আমরা দেখতে পাই যে হোম, তারপর কন্ট্যাক্ট, তারপর বিভিন্ন ইনফরমেশান। যদি আমরা এডুকেশনের বিভিন্ন সাইটে প্রবেশ করে থাকি, দেখা যায় যে সেখানে লেখা আছে অ্যাডমিশান, তারপর একাডেমিক, এরকম বিভিন্ন প্রকার মেনু বার তৈরি করা থাকে। তো সেটা হচ্ছে মেইন সেকশন, যে হোম পেজ থেকে আমাদের এই মেইন সেকশানে প্রবেশ করা যাবে। পরবর্তীতে সর্বশেষ আছে হচ্ছে সাব সেকশন, অর্থাৎ এই মেইন সেকশনের পরেও আরও কিছু পেজ তৈরি করা হয়ে থাকে, সেগুলি হচ্ছে সাব সেকশন। যে অনেক সময় দেখা যায় যে আমরা যে নোটিশ বোর্ড দেখতে পাই, অনেক সময় এডুকেশনের ওয়েবসাইটে নোটিশ লেখা থাকে এবং তার আন্ডারে কিন্তু বিভিন্ন প্রকার লিঙ্ক তৈরি করা হয়ে থাকে। যে নোটিশে থাকতে পারে যেমন তোমাদের যে ওয়েবসাইট আছে সেখানে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এরকমের বিভিন্ন প্রকার লিঙ্ক তৈরি করা হয়ে থাকে। বা ফেসবুকের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যে আমরা প্রোফাইলে যখন প্রবেশ করি, সেখানে সেটিংস আছে,
প্রাইভেসি আছে, এরকম বিভিন্ন প্রকার পেজগুলো কিন্তু তৈরি করা আছে। তো সেগুলোই হচ্ছে মূলত সাবসেকশন। তো আমরা যদি একটু চিত্রের মাধ্যমে এই ওয়েবসাইটের কাঠামোটা দেখি তাহলে ঠিক এরকমের হবে। আমি চিত্রটাকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে পেজটি থাকবে এটি হচ্ছে হোম পেজ। তার পরবর্তী যে অংশটা আসছে এটা হচ্ছে মেইন সেকশন। এবং এর পরবর্তী যে অংশটা এটা হচ্ছে সাবসেকশন। তো এরকমের যদি ওয়েবসাইটের কাঠামো আসে তাহলে চিত্রটা দিয়ে চিত্রটা একটু লিখে দিতে হবে, ফিগার ওয়েবসাইটের কাঠামো বা গঠন। তো সাধারণত একটা ওয়েবসাইটের কাঠামো এভাবে থাকে। তো এরপরে আছে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে আবার ওয়েবসাইটের কাঠামোকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো আমরা এখন দেখব যে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের যে কাঠামো আছে বা যে গঠন আছে তো ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুসারে ওয়েবসাইটের কাঠামোকে 4টি ভাগে ভাগ করা যায়। তো প্রথমত ট্রি বা হায়ারার্কিক্যাল। দ্বিতীয়ত লিনিয়ার। তারপর আছে নেটওয়ার্ক। এবং সর্বশেষ আছে হাইব্রিড। তো প্রথমে আসা যাক ট্রি বা হায়ারার্কিক্যাল যে গঠনটা আছে সেই গঠনটা দেখতে কেমন হবে। আমি চিত্রকে দেখিয়ে দিচ্ছি। তো ট্রি বা হায়ারার্কিক্যাল তো আমরা একটু আগে যে সাধারণ ওয়েব কাঠামো দেখে আসছি ঠিক সেরকমেরই, যে প্রথমেই তার একটা হোম পেজ থাকবে, তার আন্ডারে কিছু পেজ থাকবে এবং তার আন্ডারে কিছু পেজ থাকবে এবং তার আন্ডারও কিছু সাব পেজ থাকবে। তো এটাই হচ্ছে মূলত ট্রি বা হায়ারার্কিক্যাল। তো এভাবে আমরা ইচ্ছা করলে এখান থেকে আমরা লিঙ্ক তৈরি করে আরও সাবসেকশন বৃদ্ধি করতে পারবো। যেটা যদি আমরা একটা গাছের সাথে তুলনা করি যে তার যেমন শাখা প্রশাখা আছে,
তো ঠিক ট্রি বা হায়ারার্কিক্যালটাও ঠিক সেরকমেরই, যে এর শাখা প্রশাখা বৃদ্ধি করা যায়। আমরা ইচ্ছা করলে এর সাথে লিঙ্ক তৈরি করে আরও অনেক সাবসেকশন তৈরি করতে পারবো। এরপর দ্বিতীয়ত আছে লিনিয়ার। তো লিনিয়ারটা আমি একটু চিত্র এঁকে দেখাচ্ছি, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তো লিনিয়ার এর আরেকটা নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল, যে পেজগুলো পর পর সাজানো থাকবে। তো আমরা যদি একটাকে হোম পেজ হিসেবে বিবেচনা করি, তো সেখান থেকে আমরা একটা পেজে যেতে পারবো, আর তার আন্ডারে একটা পেজ থাকবে এবং তার আন্ডারে পেজ থাকবে। এভাবে আমরা পূর্বের পেজও ফিরে আসতে পারবো। তো এটাই হচ্ছে মূলত লিনিয়ার, বা আমরা এটাকে বলতে পারি যে সিকোয়েন্সিয়াল। তো চিত্র দেখে তোমরা খুব সহজে বুঝতে পারতেছো যে লিনিয়ারের গঠনটা কিরকমের হবে। এরপর আমাদের আছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক কাঠামোটা দেখতে ঠিক এরকমের, যেখানে যতগুলো পেজ আমরা তৈরি করব, তো প্রত্যেকটি পেজের সাথে প্রত্যেকটি পেজের কিন্তু লিঙ্ক থাকবে। অর্থাৎ খুব সহজেই আমরা কিন্তু একটা পেজ থেকে আরেকটা পেজে যেতে পারবো এবং ফিরে আসতে পারবো। তো এটাই হচ্ছে নেটওয়ার্ক। যে আমরা যদি খুব দ্রুত ব্রাউজ করতে চাই ওয়েবসাইটটা, তাহলে এভাবে ওয়েবসাইটের কাঠামোটা তৈরি করা হয়, যে একটা পেজের সাথে আরেকটা পেজের কিন্তু সরাসরি লিঙ্ক তৈরি করে দিতে হবে, তা না হলে কিন্তু নেটওয়ার্ক কাঠামোটা হবে না। তাহলে আমাদের নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কিন্তু সরাসরি লিঙ্ক থাকবে। এরপর আমাদের সর্বশেষ যে কাঠামোটি আছে সেটা হচ্ছে হাইব্রিড। তো হাইব্রিড মানে কিন্তু আমরা বুঝতেই পারি যে অনেকগুলোর মিশ্রণ। অর্থাৎ হাইব্রিড কাঠামো যখন আমরা তৈরি করব, সেখানে আমাদের নেটওয়ার্ক থাকতে পারে, লিনিয়ার থাকতে পারে, বা ট্রি বা হায়ারার্কিক্যাল থাকতে পারে। অর্থাৎ আমরা হয় দুটো না হয় তিনটা যদি একসাথে মিক্সড করে একসাথে মিশিয়ে যদি আমরা কোনো কাঠামো তৈরি করি, তাহলে সেটা হবে কিন্তু হাইব্রিড। যেমন একটি চিত্র আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। ফিগার হাইব্রিড।
তো এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ট্রি এবং লিনিয়ার এই দুটোকে একসাথে করে কিন্তু এই গঠনটা তৈরি করা হয়েছে। তাহলে এটা কিন্তু হয়ে যাবে একটা হাইব্রিড গঠন। তো তেমনিভাবে তুমি ইচ্ছা করলে এখানে নেটওয়ার্কটা অ্যাড করতে পারো, নেটওয়ার্কটা যুক্ত করে দিতে পারো। অর্থাৎ দুই বা ততোধিকের মিশ্রণ যখন হবে তখন সেই কাঠামোটা হবে কিন্তু হাইব্রিড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওয়েবসাইটের যে বিভিন্ন কাঠামোগুলো আমরা জানলাম। তো এখন আমরা HTML এর যে মৌলিক বিষয় আছে সেই মৌলিক বিষয় সম্পর্কে আমরা একটু জানবো। HTML এর মৌলিক বিষয়। তো HTML এর মৌলিক বিষয় যখন আসে তখন প্রথমেই কিন্তু আমাদের জানতে হবে যে HTML কি বা HTML কাকে বলে। তো HTML এর যে পূর্ণ রূপ আছে সেটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা শুধুমাত্র মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এর মাধ্যমে শুধুমাত্র একটা ওয়েবসাইটের যে কাঠামো আছে, যে গঠন আছে, সেই গঠনটাই তৈরি করা হয় HTML এর মাধ্যমে। তো ডেফিনেশন যদি আসে HTML কাকে বলে বা HTML কি, তাহলে আমরা তার যে পূর্ণরূপ আছে সেটা দিব যে HTML এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এবং আরেকটু আমাদের উল্লেখ করতে হবে যে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা দ্বারা শুধুমাত্র একটা ওয়েবসাইটের কাঠামো বা যে গঠনটা আছে সেই গঠনটাই তৈরি করা হয়। তো এরপর আমাদের HTML এর কিছু ট্যাগ সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে যে HTML ট্যাগ কি। আমাদের বিভিন্ন ট্যাগের প্রয়োজন হবে, তাহলে আমাদের HTML ট্যাগ সম্পর্কে ধারণা রাখতে হবে। HTML ট্যাগ, তো ট্যাগ হচ্ছে আমরা যে লেস দেন চিহ্ন ব্যবহার করি এবং গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করি, তার মাঝে আমরা কিছু কিওয়ার্ড ব্যবহার করব, নির্দিষ্ট কিছু কিওয়ার্ড। অর্থাৎ HTML এর ক্ষেত্রে কিছু কিওয়ার্ড ধার্য করা আছে এবং বিভিন্ন ভার্সনের ক্ষেত্রে বিভিন্ন ট্যাগ ধার্য করা আছে, বিভিন্ন কিওয়ার্ড ধার্য করা আছে। তো সেই কিওয়ার্ডই হচ্ছে মূলত HTML ট্যাগ। তাহলে আমাদের যদি আসে যে HTML ট্যাগ কি, তাহলে আমাদের বলতে হবে যে লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর মাঝে আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলি হচ্ছে HTML ট্যাগ। তো HTML এর ক্ষেত্রে আমাদের একদম প্রথম যে ট্যাগ এর প্রয়োজন হয় সেটা হচ্ছে HTML ট্যাগ। HTML, তো এই ট্যাগ ছাড়া কিন্তু আমাদের কোনো HTML বা ওয়েব পেজ কিন্তু তৈরি করা যাবে না। অর্থাৎ প্রথমেই কিন্তু আমাদের এই ট্যাগটির প্রয়োজন হবে। তো একটা ট্যাগ যদি শুরু হয় সেই ট্যাগের কিন্তু শেষও আছে। তো একটা HTML ট্যাগ যদি আমরা শুরু করি একটা ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে, তাহলে প্রথমেই কিন্তু আমাদের এই ট্যাগটি ব্যবহার করতে হবে HTML। আর সেই পেজের একদম শেষে আমাদের কিন্তু স্ল্যাশ দিয়ে একটা HTML লিখতে হবে। অর্থাৎ একটা ট্যাগ শেষ হয় স্ল্যাশ চিহ্ন দ্বারা, HTML। এভাবে আমরা শেষ করব এবং তার মাঝে আমরা সবকিছু লিখব। যখন আমরা বিভিন্ন ওয়েব পেজ তৈরি করব, ওয়েব পেজের যে বিভিন্ন ট্যাগ ব্যবহার করে বিভিন্ন ডিজাইন করব, তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। তো এখন সবাই মনে রাখবে যে প্রথম যে ট্যাগ আছে, প্রধান যে ট্যাগ আছে সেটা হচ্ছে HTML ট্যাগ। এটা একটা আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। আর আমাদের মনে রাখতে হবে যে একটা ট্যাগ শুরু হলে তার অবশ্যই শেষ থাকবে। দুই একটা ট্যাগের ক্ষেত্রে শেষ নেই, কিন্তু সব ট্যাগের ক্ষেত্রে, বেশিরভাগ ট্যাগের ক্ষেত্রেই কিন্তু শেষ আমাদের করতেই হবে এবং শেষটা হচ্ছে
একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে। তো এরকম অসংখ্য ট্যাগ আছে, সেই ট্যাগগুলো নিয়েই কিন্তু আমাদের সব কাজ। যেমন পি ট্যাগ আছে, আই ট্যাগ আছে, এরকমের বিভিন্ন প্রকার ট্যাগ আমরা ব্যবহার করে একটা ওয়েব পেজ আমরা তৈরি করব। তো এই ছিল HTML ট্যাগ। তো এরপর আমাদের একটু জানতে হবে যে এলিমেন্ট, HTML এলিমেন্ট বা উপাদান। তো HTML এর যে এলিমেন্ট, আমরা যে ট্যাগ ব্যবহার করব HTML এ, সেই শুরুর ট্যাগ বা স্টার্টিং ট্যাগ বা শেষ ট্যাগ এর মাঝে আমরা যা কিছু ব্যবহার করব, বিভিন্ন টেক্সট ব্যবহার করতে পারি বা বিভিন্ন ইমেজ ব্যবহার করতে পারি, অর্থাৎ যা কিছু আমরা ব্যবহার করব সেগুলি হচ্ছে মূলত এলিমেন্ট। যেমন আমরা যদি পি ট্যাগ ব্যবহার করি অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, তার মাঝে যদি আমরা কিছু লিখি, যেমন আমি লিখলাম মার্টিন লুথার কলেজ, তোমাদের কলেজের নাম যদি লিখি, তারপর আমি যদি এটাকে শেষ করে দিই প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে এর মাঝে যে অংশটুকু আছে অর্থাৎ মার্টিন লুথার কলেজ, এটাই কিন্তু একটা এলিমেন্ট। তো এইভাবে আমরা অসংখ্য ট্যাগ ব্যবহার করব এবং সেই ট্যাগের মাঝে কিন্তু অসংখ্য রকমের এলিমেন্ট আমরা ব্যবহার করব। সেখানে বিভিন্ন টেক্সট থাকতে পারে, ইমেজ থাকতে পারে, বা বিভিন্ন কন্টেন্ট থাকতে পারে। তো সেগুলি হচ্ছে মূলত এলিমেন্ট। তো এরপর আমাদের আরেকটি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটস হচ্ছে, যে আমরা জানি অ্যাট্রিবিউটস অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে ট্যাগের মাঝে যে এলিমেন্টগুলো ব্যবহার করব, সেই এলিমেন্টের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যকে যদি আরও সুন্দরভাবে আমরা ফুটিয়ে তুলতে চাই, অর্থাৎ আরও বেশি আকারে যদি আমরা সেই বৈশিষ্ট্যটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমরা এই অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করে থাকি। অর্থাৎ বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, বিভিন্ন নকশা পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই অ্যাট্রিবিউটসগুলো প্রয়োজন হয়ে থাকে। যেমন একটু আগেই আমরা যেটা লিখেছিলাম, যে প্যারাগ্রাফ ট্যাগের মাঝে মার্টিন লুথার কলেজ আমরা লিখেছিলাম। তো সাধারণত এটা যে ব্ল্যাক আকারে আমরা যদি এভাবে লিখি, যে এটার কালার কিন্তু ব্ল্যাক আসবে, এটা কালো কালার আসবে। তো আমরা যদি কালারটাকে পরিবর্তন করতে চাই, যে আমি ওখানে কালারটা রেড কালার অথবা ব্লু কালার অথবা অন্য যে কোনো একটা কালার আমরা ব্যবহার করতে চাই, তখন কিন্তু আমাদের শুধুমাত্র ট্যাগ ব্যবহার করলে হবে না, সেখানে আমাদের কিছু অ্যাট্রিবিউটস ব্যবহার করে সেটা পরিবর্তন করতে হবে। তো এটাই হচ্ছে মূলত অ্যাট্রিবিউটস। তাহলে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখতে পাই, যদি আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করি যে বিভিন্ন লেখার ক্ষেত্রে, তো ফন্ট ট্যাগ ব্যবহার করে আমরা যদি লেখার কালার পরিবর্তন করতে চাই, তাহলে আমরা লিখব কালার। তো কালার স্পেলিংটা এখানে কিন্তু COLOR দিলে কিন্তু কাজ করবে না। ইকুয়াল টু দিয়ে আমাদের ডাবল কোটেশন, এই চিহ্নটাকে বলে ডাবল কোটেশন। তো এর মাঝে আমাদের লিখতে হবে, যদি আমরা ব্লু কালার করতে চাই তাহলে লিখব ব্লু এবং এটা শেষ করব। এবং এর মাঝে আমরা যদি লিখি মার্টিন লুথার কলেজ, ফন্ট আমাদের শেষও করতে হবে, শুরু করলে ফন্ট ট্যাগ দিয়ে আমরা কাজ করতেছি। তাহলে এখানে আমরা যে ব্যবহার করলাম যে কালার এবং ব্লু, তো এটাই হচ্ছে মূলত অ্যাট্রিবিউটস। তো অ্যাট্রিবিউটসের দুইটি অংশ থাকে। তো প্রথমে যে কালার লেখাটা আছে এটা হচ্ছে অ্যাট্রিবিউটস নেম, এবং পরবর্তী ডাবল কোটেশনের মধ্যে যে অংশটা আছে এটাকে বলে অ্যাট্রিবিউটস ভ্যালু। তাহলে একটা হচ্ছে অ্যাট্রিবিউটস নেম আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটস ভ্যালু। অর্থাৎ আমরা যত প্রকার অ্যাট্রিবিউটস ব্যবহার করব তার কিন্তু এই দুইটা অংশ থাকবে। এবং অ্যাট্রিবিউটস লেখার ক্ষেত্রে যে আমাদের যে ট্যাগ আছে, যে কোনো ট্যাগ, এখানে আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করেছি, তারপর একটা স্পেস দিয়ে আমাদের অ্যাট্রিবিউটস নেমটা লিখতে হবে এবং ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশনের মধ্যে কিন্তু আমাদের এই অ্যাট্রিবিউটসের ভ্যালুটা দিতে হবে। তাহলে কিন্তু এই অ্যাট্রিবিউটস কাজ করবে। অর্থাৎ এই যে মার্টিন লুথার কলেজে লেখাটা আছে, এই লেখাটার কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং লেখার কালার কিন্তু চলে আসবে ব্লু। তো এভাবে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউটস ব্যবহার করে আমরা কাজ করব।
তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। তো আমি যতটুকু তোমাদের শিখিয়েছি নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তো তোমরা এগুলো নোট করে রাখবে, কারণ তোমাদের বারবারই বলি যে যদি এটা তোমরা নোট করে রাখো তাহলে কিন্তু পড়াগুলো বুঝতে সুবিধা হয়। আর তোমাদের একটা কথা বলেছিলাম এর আগের ক্লাসে, যে এগুলো কিন্তু অনেক সময় যে আউটসোর্সিং নাম তোমরা শুনেছো, সেখানে কিন্তু ওয়েব পেজ ডিজাইন করার জন্য এই ট্যাগগুলো, এই অ্যাট্রিবিউটসগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ এগুলো যদি তোমরা ভালো করে শিখে রাখো, তোমাদের মৌলিক জ্ঞান যদি থাকে, তাহলে যদি কেউ আউটসোর্সিংয়ের কাজ করতে চাও তাহলে কিন্তু ভালোভাবে করতে পারবে। তাই শুধুমাত্র ক্লাসে পাস করার জন্য না, জীবনে যদি আরও কিছু করতে চাও, যদি আউটসোর্সিংয়ের কাজ কেউ করতে চাও, তাহলে এগুলো অবশ্যই খুব ভালো করে শিখে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।